ভারতের গণতন্ত্রের আসল ছবিটা বুঝতে হলে অনেক সময় গোটা দেশ নয়, দেশের একটা ছোট্ট অংশের দিকে তাকাতে হয়। আজ আমরা ঠিক সেটাই করতে চলেছি পশ্চিমবঙ্গের রায়দিঘিতে। আসুন একটা বিধানসভা কেন্দ্রের ব্যবচ্ছেদের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি কিভাবে গোটা দেশের রাজনৈতিক নারীর স্পন্দনটা ধরা যায়। তো এই হল রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া একটা উপকূলীয় এলাকা। এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা সবকিছুই যেন এই জল আর মাটির সাথেই বাঁধা। আর এই জলমাটির চরিত্রের মতোই এখানকার রাজনীতিও কিন্তু বেশ জটিল আর পরিবর্তনশীল। আচ্ছা, একজন ভোটার যখন ভোট দেন তখন তার মনের মধ্যে ঠিক কী চলে? তার সিদ্ধান্তকে কি তার পরিচয় নিয়ন্ত্রণ করে, নাকি দিনের পর দিন জমে থাকা একরাশ ক্ষোভ, অথবা ভবিষ্যতের কোনো উজ্জ্বল প্রতিশ্রুতি? এই প্রশ্নগুলোই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। তো এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এগোব কয়েকটা ধাপে। প্রথমে আমরা রায়দিঘির নারী নক্ষত্র বুঝব, মানে এখানকার মানুষ কারা। তারপর দেখব ভোটের হাওয়া কোন দিকে বইছে, মানুষের ক্ষোভের কারণগুলো গভীরে গিয়ে খুঁজব, ক্ষমতার দুই দাবিদারের কৌশল বিশ্লেষণ করব, আর সবশেষে তথ্যের ওপর ভিত্তি করে দেখব সুশাসনের একটা সম্ভাব্য রূপরেখা, যা হয়তো মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারে। চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, রায়দিঘির স্পন্দন, মানে এখানকার জনসংখ্যার একটা সার্বিক চিত্র। দেখুন, রায়দিঘির ধর্মীয় গঠনটা যদি আমরা দেখি, তাহলে এখানে একটা মিশ্র সমাজ চোখে পড়ে। প্রায় ৭১% হিন্দু আর ২৭% মুসলিম সম্প্রদায়ের বাস এখানে। এই মিশ্র জনবিন্যাস যেখানকার রাজনৈতিক সমীকরণকে বেশ কিছুটা প্রভাবিত করে, তা তো বলাই বাহুল্য। শুধু ধর্ম নয়, জাতীয় পরিচয়ও এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এখানকার মোট জনসংখ্যার প্রায় ৩২%ই তপশিলি জাতিভুক্ত, বিশেষ করে মতুয়া বা নমশূদ্র এবং বাগদি সম্প্রদায়। আর ভোটের রাজনীতিতে এই বড় অংশটা যে একটা নির্ণায়ক শক্তি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে এখানকার মানুষের জীবন, তাদের জীবিকা পুরোটাই কিন্তু এই জল আর মাটির উপরই টিকে আছে। কিন্তু সমস্যাটা হলো, একদিকে দুর্বল নদীবাঁধের জন্য ঘন ঘন বন্যা, অন্যদিকে ধানের ঠিকঠাক দাম না পাওয়া, আর তার সাথে ভয়াবহ গ্রামীণ বেকারত্ব। এই সব মিলিয়ে এখানকার সাধারণ মানুষের জীবনটা বেশ কঠিন। তো প্রশ্নটা হলো, এই যে সামাজিক আর অর্থনৈতিক চাপ, এটা ভোটের বাক্সে গিয়ে ঠিক কীরকম চেহারা নেয়? আসুন জনাদেশের গতিপথটা একবার ভালো করে দেখে নিই। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে রায়দিঘিতে যেন একটা রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে। দেখুন, তৃণমূল কংগ্রেস বা এআইটিসি তাদের ভোটটা প্রায় ধরে রেখেছে, কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএম এর ভোট ব্যাংকে একটা বিরাট ধস নেমেছে, আর সেই ফাঁকা জায়গাটা পূরণ করেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি। সংখ্যাটা একবার দেখুন, -৬৩,০০০। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা রাজনৈতিক ভিত ধসে যাওয়ার শব্দ। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে সিপিআইএম ঠিক এতগুলো ভোট হারিয়েছে এই একটা কেন্দ্র থেকে। তার মানে আসল গল্পটা শুধু একটা দলের জেতাহারা নিয়ে নয়। আসল গল্পটা হলো একটা দলের সমর্থকদের প্রায় পুরোটাই অন্য একটা শিবিরে চলে যাওয়া, আর এক্ষেত্রে সেই শিবিরটা হলো বিজেপি। বাংলায় যে কথাটা খুব চলে, বামের ভোট রামে গেছে, সেই ছবিটাই এখানে তথ্যের মাধ্যমে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এর পেছনের কারণটা কি? মানে আমরা কি হয়েছে থেকে এবার কেন হয়েছে সেই গভীরে যাব। চলুন মানুষের ক্ষোভের কারণগুলোও ব্যবচ্ছেদ করে দেখি। আমাদের তথ্য বিশ্লেষণ যা বলছে তাতে ভোটারদের ক্ষোভের প্রধানত ৫টা কারণ সামনে আসছে। ১. প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে ধরুন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি বা কাটমানির মতো বিষয়। ২. রাস্তাঘাট আর নদীবাঁধের মতো জরুরি পরিকাঠামোর বেহাল দশা। ৩. স্থানীয়ভাবে কাজের সুযোগের সাংঘাতিক অভাব। ৪. ভোট পরবর্তী হিংসা আর আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ভয়। আর ৫. সরকারি রেশন ব্যবস্থার নিম্নমান। ধরুন একজন সাধারণ মানুষ, যার ঘরবাড়ি সব নদীর ধারে। তিনি যখন বলেন, যখন বাঁধ ভাঙে তখন শুধু জল আমাদের ঘরে ঢোকে না, হতাশা ঢোকে, তখন এই একটা কথাই বুঝিয়ে দেয় যে পরিকাঠামোর ব্যর্থতা আসলে কতটা গভীর একটা মানবিক সংকট তৈরি করে। তাহলে চলুন দেখি মানুষের এই ক্ষোভকে পুঁজি করে প্রধান দুই প্রতিপক্ষ, অর্থাৎ শাসক আর চ্যালেঞ্জার, ক্ষমতার জন্য কী কৌশল সাজাচ্ছে। তবে যে কোনো রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকা উচিত মানুষের মর্যাদা এবং দায়িত্বশীলভাবে কথা বলার সাংবিধানিক অধিকার। তথ্যকে সম্মান করা এবং অন্যের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করা একটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ।
ছবিটা বেশ পরিষ্কার। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের হাতে আছে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প আর একটা শক্তিশালী দলীয় সংগঠন, কিন্তু অন্যদিকে কাটার মতো বিচ্ছেদ, দুর্নীতির অভিযোগ আর পরিকাঠামোর অবহেলা। আবার দেখুন, চ্যালেঞ্জার বিজেপির শক্তি হল তাদের জাতীয়তাবাদী ব্র্যান্ড আর কেন্দ্রীয় প্রকল্প, কিন্তু তাদের দুর্বলতা হল নিচুতলার সংগঠনে। দুজনের সামনেই সুযোগ আছে, আবার ঝুঁকিও কম নয়। দেখুন, সমস্যাগুলো তো আমরা বুঝলাম, কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করা তো সমাধান নয়। আসল কাজ হলো একটা সমাধানের রাস্তা তৈরি করা, তথ্যের ভিত্তিতে সেটা কিভাবে সম্ভব। চলুন সুশাসনের একটা রূপরেখা দেখা যাক। আমাদের বিশ্লেষণ বলছে একটা সুস্পষ্ট 3 ধাপের পরিকল্পনা করা সম্ভব। প্রথম ধাপ, জমিকে সুরক্ষিত করা, মানে নদীবাঁধ মজবুত করে বন্যা নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় ধাপ, মানুষকে সংযুক্ত করা, মানে রাস্তাঘাটের উন্নতি করে যোগাযোগ ব্যবস্থা ভালো করা। আর তৃতীয়, সবচেয়ে জরুরি ধাপ, মানুষের জন্য জীবিকা তৈরি করা, যার জন্য একটা কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ কেন্দ্র বা অ্যাগ্রো প্রসেসিং হাব তৈরি করা যেতে পারে। আর এগুলো কিন্তু ফাঁকা প্রতিশ্রুতি নয়, প্রত্যেকটা কাজের একটা বাস্তব রিটার্ন আছে। আমরা এটাকে বলি গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে মানুষের জন্য খরচ করা প্রতিটা টাকার কতটা সুফল ফিরে আসছে। যেমন ধরুন, 100 কোটি টাকা দিয়ে বাঁধ তৈরি করলে প্রায় 1 লক্ষ মানুষ আর 8,000 হেক্টর চাষের জমি সুরক্ষিত হয়। এইটাই হলো আসল গভর্নেন্স। আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানকার মূল বিষয় হল বিশ্বাস। মানে শুধু ভোটের বাক্সের জন্য নয়, মানুষের দীর্ঘস্থায়ী বিশ্বাস অর্জন করা। চলুন দেখি সেই বিশ্বাস তৈরির প্রকৌশলটা কি হতে পারে। আসল চ্যালেঞ্জটা হলো এই লেনদেনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা রূপান্তরকারী বিশ্বাস তৈরি করা। এই বিশ্বাস শুধু কিছু টাকা বা সুবিধা দিয়ে কেনা যায় না, এটা তৈরি হয় বাস্তব পরিকাঠামো আর একটা জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে। এমন একটা ব্যবস্থা যা প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সম্মতির অধিকারকে সম্মান করে, যেমনটা ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্টে বলা হয়েছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তথ্যের ওপর ভিত্তি করে তৈরি এমন একটি সুশাসনের রূপরেখা কি সত্যিই একটা এলাকার ভাঙা বিশ্বাসকে জোড়া লাগাতে পারে? আর রায়দিঘির এই গভীরে বিশ্লেষণ, এই কাহিনী বাকি দেশকে কি শেখাতে পারে? এই প্রশ্নগুলোর মধ্যেই হয়তো ভবিষ্যতের পথ লুকিয়ে আছে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 083-420-41602. Purpose beyond politics.